স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। অবশেষে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। দুপুরে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নিচ্ছে কমপক্ষে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 468টি প্রতিষ্ঠান স্টল রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চ সংলগ্ন গাছতলায় থাকছে লিটল ম্যাগাজিন চত্বর। শিশু চত্বরে থাকছে 36টি প্রতিষ্ঠান ও 107টি ইউনিট। পবিত্র রমজান উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবির নামাজের ব্যবস্থাও থাকবে। আগামী 15 মার্চ পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। রীতি অনুযায়ী ভাষার মাসের প্রথম দিন বইমেলা শুরু এবং সরকার প্রধানের উদ্বোধন করার কথা। তবে চলতি বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে কয়েক দফা পিছিয়ে 26 ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত হয়। দেশের কৃতী ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদক 2026 তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এর আয়োজন করা হয়। এবারের 21শে পদক পেয়েছেন অভিনয় ক্যাটাগরিতে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় ডক্টর আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে মরণোত্তর হিসেবে আয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে এই বিশিষ্ট সম্মানে ভূষিত করা হয়। এছাড়া সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে ডক্টর মাহমুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং সঙ্গীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্র্যান্ড ওয়ারফেসকে 21শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। আজকের এই মহতী অনুষ্ঠানে এমন কিছু কৃতিমান ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যারা শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলার বিভিন্ন শাখায় অবদান রেখে নিজ গুণে সমাদৃত হয়েছেন। আমি অনুষ্ঠানের শুরুতেই এই কৃতিমানদের জানাই আন্তরিক অভিনন্দন। 21শে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে তাকে খালাস দেন। এর আগে আকরাম সহ এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2023 সালে 30 নভেম্বর 7 আসামিকে সাজা দিয়েছিলেন। আসামিদের বিরুদ্ধে মোট 7টি অভিযোগ আনা হয়। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন আকরাম খান। কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুনে আশেপাশের ঘরবাড়ি ও একটি গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়েছেন অন্তত 10 জন। বুধবার রাত 9:30টার দিকে এন আলম এলপিজি নামের ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পাম্পের ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। প্রথমে কর্মচারীরা বালু এবং পানি ছিটিয়ে তার নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু এক পর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আবার আগুন ধরে যায়। সে আগুন চারদিকে ছড়াতে থাকে। পরে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত 9টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত 1:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ 10 জনের মধ্যে 9 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জানাতে কক্সবাজারের ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। কথা বলবো তার সঙ্গে। রশিদ, রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন, আর দগ্ধদের শারীরিক অবস্থা কেমন দেখছেন, কোনো তথ্য পেয়েছেন কিনা? ইফতারের পরে এই পাম্প স্টেশন তাতে কক্সবাজার গ্যাস স্টেশন তাতে গ্যাস লিকেজ হয়। লিকেজের পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার পরে এখানে মালিক কর্তৃপক্ষ গ্যাস ছেড়ে দেয়। গ্যাস ছেড়ে দিলে ওখান থেকে মাইকিং করে, ফায়ার সার্ভিস মাইকিং করে জনগণকে জানায় যে এখানে যেন কোনো ধরনের আগুন না ধরায় কেউ।
এরপরে এই 9:30টার দিকে হঠাৎ করে বিশাল বিকট শব্দে আগুন জ্বলে যেতে প্রায় স্টেশনের 4 দিক থেকে প্রায় 700 মিটার পর্যন্ত আগুনের লেলি হাসিকা জ্বলে এবং আশেপাশে ঘর বাড়ি এবং আশেপাশে যেসব গ্যারেজ ছিল প্রায় 14টা গাড়ি জ্বলে গেছে, 2-3টা ঘর জ্বলে গেছে। এই অবস্থায় ফায়ার সার্ভিস হতে চেষ্টা করার পরেও আশেপাশের কোথাও পানি পাচ্ছিল না এবং বিভিন্ন হোটেল থেকে রিজার্ভ পানি নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণ প্রায় 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় প্রায় 10 জন আহত হয়। 10 জনের মধ্যে দুজন ঢাকাকে আশঙ্কাজনক হয়, তাদেরকে ঢাকা রেফার করেছে, আর 6 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছে, আর একজনকে কক্সবাজার হাসপাতালে এবং আরো যারা কম ইনজুরি হয়েছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনা প্রায় 14টা গাড়ি ভস্মীভূত হয়েছে, 2-3টা বাড়ি ভস্মীভূত হয়েছে এবং এই বিষয়কে নিয়ে কক্সবাজার সকালবেলা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম খানের ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং তিনি কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3 সদস্য তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির রিপোর্ট দিলে জানা যাবে যে আসলে ক্ষয়ক্ষতির কি পরিমাণ হয়েছে। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ হারুনুর রশিদ। কক্সবাজারে অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। নেত্রকোনার মোহনগঞ্জে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সোনিয়া জান্নাত নামের একজন শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। মৃতের স্বজনরা জানান, সেহরির জন্য রান্না করার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। নিহত সোনিয়া জান্নাত মামুদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। স্বাধীনতার পর প্রথমবার কিশোরগঞ্জ 6 আসনে জয়ী হয়েছেন ধানের শীষের কোনো প্রার্থী, তিনি শফিকুল আলম। এবার প্রথমবার এমপি হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিএনপির নেতা। তাকে দেওয়া হয়েছে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র, এই 3 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। কিশোরগঞ্জ 6 কুলিয়ারচর ভৈরব আসনে স্বাধীনতার পর থেকেই একক আধিপত্য ছিল সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের। 2009 সাল পর্যন্ত মোট 6 বার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে তার ছেলে নাজমুল হাসান পাপন 2024 সাল পর্যন্ত 4 বার এই আসনের প্রতিনিধিত্ব করেন। 5 আগস্টের পর চিত্র পাল্টেছে। এখন কিশোরগঞ্জ 6 আসনের জনপ্রতিনিধি শরীফুল আলম। তেমন কোনো পারিবারিক রাজনীতির ইতিহাস নেই তার, তবে ছোটবেলা থেকেই রাজনীতির সাথে জড়িত শরীফুল আলম। দায়িত্ব পালন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে। থেকে আমরা যেভাবে দেখেছি ওনাকে, উনি পরিবারের সাথে খুব কম সময় দিয়েছে। সর্বক্ষণই হচ্ছে জনগণ, মানুষ, ভৈরব কুলিয়ারচরের মানুষের ভালো দিক, খারাপ দিক প্রত্যেকটা সময় উনি একসাথে ছিল, ওই মানুষগুলোর সাথে ছিল। 1990 সালে রাজধানীর যাত্রাবাড়ির একে উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মাধ্যমিক সম্পন্ন করেন শরীফুল আলম। এরপর ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করেন। ব্যক্তি জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী। 25টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই বিএনপি নেতা। পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবেই দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে বেশ অবদান রাখছেন শরীফুল আলম। প্রতিষ্ঠানে ওনারা সহযোগিতা করেছেন, বিশেষ করে ওনার পিতা ওনার ভাজি সিদ্দিক মা সাহেব, উনি এলাকার জন্য অনেক কিছু করেছেন। এই অবস্থায় কুলিয়ারচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অনেকটা বলতে গেলে জোর করে একেবারে ছাত্র বয়সে ওনাকে কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব প্রদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 1,87,159 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন রিকশা প্রতীকে পান 44,095 ভোট। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন শরীফুল আলম, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আমরা অনেক কিছু দেখতে পারি, আসলে দারিদ্রতার হারটা বর্তমানে একটা লেভেলে এত নিচে নেমে এসেছে। এই হিসাবে শরীফুল আলম ভাইয়ের কাছে আমাদের সারা কিশোরগঞ্জ, যে আমাদের 13টা উপজেলা, সকলেরই প্রত্যাশা আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যুব সমাজের বিভিন্ন সমস্যা সমাধান সহ বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণের কথা জানালেন শরীফুল আলম। যেভাবে ছেয়ে গেছে সমাজে, যে কিছু আছে দীর্ঘমেয়াদী কাজ, কিছু আছে স্বল্পমেয়াদী। প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই যে মাদক, এই মাদকের
বিষয়টাকে নিয়ে আমি জনসচেতনতা তৈরি করে একটা সামাজিক আন্দোলনের পরিণত করতে হবে, যাতে যুব সমাজ এদিকে ধাবিত না হয়। বেকারত্ব দূরীকরণ, নরসুন্দা নদী রক্ষা, যানজট নিরসন, দারিদ্র্য দূর করা এবং শিক্ষা চিকিৎসা খাতে উন্নয়ন সহ বেশ কিছু চ্যালেঞ্জ শরীফুল আলমের সামনে, এমনটাই মনে করছেন কুলিয়ারচর ও ভৈরববাসী। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। পানির অভাবে দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প এখন অস্তিত্ব সংকটে। একসময়ের খরস্রোতা তিস্তা নদী এখন মৃত খালে পরিণত হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সেচ দিতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। বিকল্প উপায়ে সেচ দিতে গিয়ে উৎপাদন খরচ বাড়ছে কয়েক গুণ। একসময়ের প্রমত্তা তিস্তা এখন ধুধু বালুচর। যে নদীর গর্জন শোনা যেত মাইলের পর মাইল, সেখানে এখন শুধুই মরুভূমির হাহাকার। প্রতি বছর সংস্কার করা হলেও দেশের বৃহত্তম সেচ প্রকল্পের ক্যানেলগুলো পানি শূন্য। সময় মতো পানি না পাওয়ায় দিশেহারা নীলফামারীর কৃষকরা। কাজ করা হয়েছে এই বছরে, এখন ওই শেষ সীমা পর্যন্ত পানি যায় না। এখন পানি ছাড়ি দিলে আমরা পানি পাবো, পানি পাই, কিন্তু মেন ক্যানেলে পানি নেই। গত সিজনে কিছুটা পানি পাইছি, এবার ক্যানেল পানি দিচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রায় ১,৫০০ কোটি টাকার খাল সংস্কার প্রকল্পের কাজ ৯৫% শেষ। তবে অনেক এলাকায় পানি পাননি কৃষক। আমার বরাদ্দ ছিল প্রায় ৩৭২ কোটি টাকা। ইতিমধ্যে আমরা প্রায় ১৯০ কোটি টাকার কাছাকাছি আমরা ইতিমধ্যে খরচ করেছি এবং অবশিষ্ট কাজ আমাদের ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রজেক্টের মেয়াদ আছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের ভিতরে আমরা সমস্ত কাজ শেষ করতে পারবো। পানি সংকট নিয়ে রয়েছে তথ্যগত বিভ্রান্তি। পানি উন্নয়ন বোর্ড বলছে সেচের লক্ষ্যমাত্রা পূরণে ১০,০০০ কিউসেক পানি প্রয়োজন, যা পর্যাপ্ত আছে। তবে ডালিয়া পয়েন্টে পানি আছে মাত্র ২৫০০ কিউসেক। আমাদের যে ইরিগেশন সেচ ক্যানেলে আমরা ১৫ জানুয়ারি থেকে পানি ঢোকানো শুরু করেছি। আর সেটা বর্তমানে যে পানির আজকে যে আপডেট আমার আজকে, সেটা হচ্ছে ২৪২৩ কিউসেক। তাই এভারেজ মোটামুটি ২৫০০ কিউসেকের মতো পানি এখনো নদীতে ফ্লো হচ্ছে। ১৯৯০ সালে প্রকল্পের শুরুতে ৮৪,৩৭৮ হেক্টর সেচ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু চলতি মৌসুমে নীলফামারী জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭,০০০ হেক্টর। পানি সংকটে এর ৫০% পূরণ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত নওগাঁ, প্রতিবছর এ এলাকায় গড়ে উঠছে নতুন আম বাগান। ধান চাষের পাশাপাশি আম চাষেও বিপ্লব ঘটছে নওগাঁতে। বাগানে এখন দেখা মিলছে সোনালী রঙের আমের মুকুল, যা গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এঁটেল মাটি হওয়ায় নওগাঁয় আমের স্বাদ বেশি। এতে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে নওগাঁর আমের চাহিদা বেড়েছে। বর্তমানে সবুজ পাতার ফাঁকে দেখা মিলেছে আমের মুকুল, আর মুকুলের যত্ন নিতে ব্যস্ত আম চাষিরা। আম্রপালি হাইব্রিড যে আমগুলো, সেগুলো বিঘায় ১৫ থেকে ২০ মণ হারে হয় এবং এগুলোর দামও আমরা অনেক বেশি পাই। এখানে পাইকারি কোনো বাজার নেই, আমরা উচিত মূল্যটা পাই না। বাজার আমরা আমাদের কাছ থেকে ২৫ টাকা ৩০ টাকা কেজি তারা কিনে নিয়ে যায় ১০০ টাকা কেজি আম বিক্রি করে। এখানে হিমাগার থাকতো বা আম সংরক্ষণের কোনো যদি ব্যবস্থা থাকতো, তাহলে আমরা হচ্ছে যে কৃষকগণ আম সংরক্ষণ করে পরবর্তীতে আমরা বেশি দামে বিক্রি করতে পারতাম। নওগাঁর ১১টি উপজেলা ঠাঠা বরেন্দ্রভূমি হিসেবে পরিচিত। এ অঞ্চলে পানির স্তর মাটির অনেক নিচে হওয়ায় বছরের বেশিরভাগ সময় জমি পতিত থাকে। বর্ষা মৌসুমে এ অঞ্চলে অধিকাংশ জমিতে শুধুমাত্র আমন ধান চাষ হয়। তবে ধানের চেয়ে আম চাষে লাভ বেশি হওয়ায় বাণিজ্যিক আম বাগানের সংখ্যা দিন দিন বাড়ছে। ২০ মণ বিঘা বা ১৫ মণ বিঘার উপর ধান পায় না, এতে লাভ খুব কম হয়। এখানকার আম মিষ্টি হওয়ার কারণে, সুস্বাদু হওয়ার কারণে সারা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে। সরকারের কাছে দাবি আমাদের এখানে যেন আম গবেষণা কেন্দ্র করা হয়। আম উৎপাদনে আশপাশের জেলার শীর্ষে রয়েছে নওগাঁ। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আম চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা এই কর্মকর্তার। নওগাঁ জেলায় এবছর প্রায় ৩০,৩০০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় আম বোঝা যাচ্ছে যে আবার ফলন খুব ভালো হবে। তিনি জানান, চলতি মৌসুমে বাণিজ্যিকভাবে আমের বাগান বৃদ্ধি পেয়েছে ২৫০ হেক্টর জমিতে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। ঈদ মানেই ছোটদের কাছে অন্যরকম আনন্দ উচ্ছ্বাস। তাই ছোট্ট সোনামণিদের জন্য পছন্দের জামাকাপড় খুঁজতে রাজধানীর শপিং মলগুলোতে ছুটছেন বাবা মায়েরা। মানানসই আকর্ষণীয় পোশাক কেনাই তাদের লক্ষ্য।
পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটা ঘিরে জমজমাট হচ্ছে রাজধানীর শপিং মলগুলো। সারি সারি দোকানে শিশুদের বাহারি পোশাক, চোখ ধাঁধানো নকশা আর উজ্জ্বল রঙের জামাকাপড়ে ঠাসা প্রতিটি দোকান। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, পায়জামা, ফতুয়া, থ্রি পিস সেট, ডেনিম ও টি শার্টের ভিন্নধর্মী সংগ্রহ। আর মেয়ে শিশুদের জন্য ফ্রক, গাউন, লেহেঙ্গা, ঘাগরা থেকে শুরু করে শাড়ির আদলে তৈরি বিশেষ পোশাকও রয়েছে। দেশি কাপড়ের পাশাপাশি আমদানি করা পোশাকও মিলছে অনেক দোকানে। দোকানিরা বলছেন এবার নকশায় বৈচিত্র্য এসেছে। আরামদায়ক ও নরম কাপড় আর শিশুদের পছন্দের কার্টুন এবং ফ্লোরাল মোটিফে গুরুত্ব দেওয়া হয়েছে। এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। বর্তমানে বাচ্চাদের চাহিদা বলতে থ্রি পিসের চাহিদাটা একটু বেশি। থ্রি পিসের মধ্যে এই যে জর্জেট সুতি আইটেমটা একটু কম ধরতেছে, থ্রি পিসটা একটু বেশি ধরতেছে আমাদের। যে কাপড়গুলো খুব মানে ওই নেট কাপড়ের মতোই বাট একটু আরামদায়ক সফট, ওই কাপড়ের দিকে হচ্ছে কাস্টমারগুলো একটু বেশি যুক্ত। কাস্টমার তো মনে করেন এখন কম, অনেক কম, ঠিক আছে, কাস্টমার পরিমাণ মতো নাই, বেচা কেনা খারাপ, ঠিক আছে। 10 রমজানের পর থেকে যদি ড্রেস ভালো আসে তাহলে মনে করেন বেচা কেনা ভালো হবে ইনশাল্লাহ। ক্রেতাদের কেউ কেউ ঘুরে দেখছেন, নান্দনিক নকশার পোশাক খুঁজছেন, যাচাই করছেন দাম। অনেকে ভিড় এড়াতে এখনই কেনাকাটা সারতে চান। এই যে বাচ্চাদের কালেকশন ফার্স্টের দিকে আসলে ভালো কালেকশন পাই, বাছাই করা মাল হয় না। আগের তুলনায় গত বছরের তুলনায় এত কালেকশন ছিল না, এবার যে প্রথম রোজার দিকে এত কালেকশন। বাচ্চাদের জন্য আজকে আমি 2টা ড্রেসের জন্য আসছি। আমার বেবি, ঠিক আছে, একটা আপনার ফরাকের সিস্টেম নেব আর একটা পার্টি ড্রেস নেব। কয়েকদিন পরই ক্রেতাদের ঢল নামবে, জমে উঠবে বেচাকেনা। এই অপেক্ষায় দোকানিরা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। রাজনৈতিক লক্ষ্যের আড়ালে বেসামরিক হত্যাকাণ্ড কখনো গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। এই সময় ইসরায়েলের প্রতি ভারতের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন মোদী। প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নেসেটে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, দৃঢ় বিশ্বাস ও আস্থার সঙ্গে ইসরায়েলের পাশে রয়েছে দিল্লি। ভাষণে 2023 সালের 7 অক্টোবর হামাসের প্রতিরোধ যোদ্ধাদের হামলাকে বর্বরতা বলে উল্লেখ করলেও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যা নিয়ে কোনো কথা বলেননি ভারতের প্রধানমন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে আজ জেনেভায় 3য় দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জেনেভায় অবস্থিত ওমানের কূটনৈতিক মিশনে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ প্রতিনিধি দলের সদস্যরা জেনেভায় পৌঁছেছেন। আলোচনা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হাতের নাগালে রয়েছে, তবে এমন আলোচনার ঠিক আগ মুহূর্তে ইরানের 30 জনের বেশি ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। তাদের বিরুদ্ধে ইরানের জ্বালানি বিক্রি এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রচলিত অস্ত্র উৎপাদনে সহায়তার অভিযোগ আনা হয়েছে। এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 2টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।